আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার মন কতটা শক্তিশালী? এটি আপনাকে হয় অসীম শান্তি এবং সাফল্যের দিকে নিয়ে যেতে পারে, অথবা উদ্বেগ এবং বিভ্রান্তির গভীর কাদায় আটকে ফেলতে পারে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তাদের মনকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে তার বিচার এবং আবেগের দাস হয়ে থাকে। কিন্তু যদি আমি আপনাকে বলি যে আপনি আপনার মনের শিকার না হয় তার প্রভু হতে পারেন, এই ধারণার উপর ভিত্তি করেই আমাদের এই বিশেষ ভিডিও সিরিজ তৈরি, যা আপনাকে বলবে আপনার মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। এটি কোনো জাদুকরি বড়ি নয়, বরং একটি বাস্তবসম্মত নির্দেশিকা যা আপনাকে ধাপে ধাপে শেখাবে কিভাবে আপনার বিচার, আবেগ এবং অভ্যাসের উপর নিয়ন্ত্রণ অর্জন করা যায়। এই সিরিজে আপনি শিখবেন আপনার মন কিভাবে কাজ করে এবং এটি বোঝা কেন জরুরি, নেতিবাচক বিচার এবং আবেগের কোলাহল কিভাবে শান্ত করবেন, ভালো অভ্যাস কিভাবে তৈরি করবেন এবং খারাপ অভ্যাস কিভাবে ত্যাগ করবেন, ধ্যান এবং মাইন্ডফুলনেস দিয়ে আপনার মনকে কিভাবে প্রশিক্ষণ দেবেন, বাহ্যিক প্রভাব এবং ক্লান্তি থেকে আপনার মনকে কিভাবে রক্ষা করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার অবচেতন মনের অসীম শক্তি কিভাবে ব্যবহার করবেন যাতে আপনি আপনার স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করতে পারেন। আপনি যদি আপনার জীবনের লাগাম নিজের হাতে নিতে চান, আপনার অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে চান এবং আপনার সম্পূর্ণ সম্ভাবনাকে উন্মোচিত করতে চান, তবে এই সিরিজটি আপনার জন্যই। সুতরাং আপনি যদি আপনার মনের এই আশ্চর্যজনক শক্তিকে বুঝতে এবং তাকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না, যাতে আপনি এই প্রেরণাদায়ক যাত্রার কোনো অংশ মিস না করেন। আসুন একসঙ্গে আমাদের মনকে নিয়ন্ত্রণ করার এই অসাধারণ যাত্রায় বেরিয়ে পড়ি। 1. মন কি এবং কেন একে নিয়ন্ত্রণ করা জরুরি? আমাদের সকলেরই একটি মন আছে, কিন্তু আমরা কি সত্যি তা বুঝি? এটি শুধু আমাদের মস্তিষ্ক নয়, বরং তার চেয়ে অনেক বেশি কিছু। আমাদের মন এমন এক শক্তি যা আমাদের জীবনকে নির্ধারণ করে। আজ আমরা বুঝুক মন কি এবং কেন একে নিয়ন্ত্রণ করা এত জরুরি। মন কি? অনেক সময় মানুষ মন এবং মস্তিষ্ককে একই জিনিস বলে মনে করে, কিন্তু তা নয়। আমাদের মস্তিষ্ক, ব্রেন, একটি শারীরিক অঙ্গ, একটি যন্ত্রের মতো যা আমাদের শরীরের কাজ নিয়ন্ত্রণ করে। অন্যদিকে মন, মাইন্ড, তার চেয়ে অনেক বেশি বিমূর্ত। মন আমাদের বিচার, আবেগ, স্মৃতি, বিশ্বাস এবং ইচ্ছার একটা জটিল সংমিশ্রণ। এটি সেই অদৃশ্য শক্তি যা আমাদের প্রতিটি বিশ্বাস, প্রতিটি প্রতিক্রিয়া এবং প্রতিটি অভিজ্ঞতাকে আকার দেয়। এটি ক্রমাগত চলতে থাকে, কখনো অতীতের স্মৃতিতে হারিয়ে যায়, তো কখনো ভবিষ্যতের উদ্বেগ বা স্বপ্নে জড়িয়ে পড়ে। মনের প্রকৃতি এমন যে এটি কখনো স্থির থাকে না, এটি ক্রমাগত ঘুরে বেড়ায়। অনিয়ন্ত্রিত মনের পরিণাম। কল্পনা করুন আপনার কাছে একটি গাড়ি আছে, কিন্তু তার স্টিয়ারিং এবং ব্রেক আপনার নিয়ন্ত্রণে নেই। সেই গাড়ি আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে, প্রায়শই এমন জায়গায় যেখানে আপনি যেতে চান না। আমাদের অনিয়ন্ত্রিত মনও ঠিক তেমনই। যখন আমরা আমাদের মনের উপর নিয়ন্ত্রণ রাখি না, তখন এটি আমাদের এমন পথে নিয়ে যায় যা আমাদের জন্য ক্ষতিকর। 1. উদ্বেগ এবং মানসিক চাপ। একটি অনিয়ন্ত্রিত মন ক্রমাগত ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করতে থাকে, যার ফলে আমরা সবসময় মানসিক চাপে থাকি। এটি আমাদের কখনো শান্তিতে বসতে দেয় না। 2. ক্রোধ এবং হতাশা। যখন মন অনিয়ন্ত্রিত হয়, তখন আমরা ছোটখাটো কথায় রেগে যাই বা হতাশ হয়ে পড়ি। এটি আমাদের সম্পর্ক নষ্ট করে এবং আমাদের ভেতর থেকে ফাঁপা করে দেয়। 3. অনিশ্চয়তা এবং বিভ্রান্তি। একটি ঘুরে বেড়ানো মন আমাদের কোনো স্পষ্ট নির্ধারণ নিতে দেয় না। আমরা সব সময় বিভ্রান্ত থাকি এবং সঠিক পথ বেছে নিতে পারি না। 4. উৎপাদনশীলতায় ঘাটতি। যখন মন ঘুরে বেড়ায়, তখন আমরা কোনো কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারি না। এতে আমাদের কার্যক্ষমতা কমে যায় এবং আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি না। 5. নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক। ক্রোধ, ঈর্ষা এবং নিরাপত্তাহীনতার মতো নেতিবাচক আবেগ যা অনিয়ন্ত্রিত মন থেকে জন্মায়, আমাদের ঘনিষ্ঠ সম্পর্কগুলিকে ক্ষতিগ্রস্ত করে। 6. সামগ্রিক সুখের অভাব। সর্বোপরি, একটি অনিয়ন্ত্রিত মন আমাদের কখনো সত্যিকারের সুখের অনুভূতি পেতে দেয় না। আমরা সবসময় কোনো না কোনো কিছুতে অসন্তুষ্ট থাকি। নিয়ন্ত্রিত মনের লাভ। এর বিপরীতে, যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখি, তখন এটি আমাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। একটি নিয়ন্ত্রিত মন আপনাকে একটি শক্তিশালী জীবনযাপন করতে সাহায্য করে। 1. শান্ত মন। আপনি বাহ্যিক কোলাহল এবং অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেও শান্তির অনুভব পান। এটি আপনাকে প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 2. উন্নত বিশ্বাস। একটি শান্ত এবং কেন্দ্রীভূত মন আপনাকে স্পষ্ট চিন্তা করতে এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে সক্ষম করে। আপনি আবেগের বশে ভুল করা থেকে বিরত থাকেন,
3. স্পষ্ট চিন্তা। আপনি বিচারের ভিত থেকে উপরে উঠে সমস্যাগুলিকে আরো স্পষ্ট দেখতে পান, এতে আপনি কার্যকর সমাধান খুঁজে পান। 4. আবেগিক স্থিতিশীলতা। আপনি আপনার আবেগের দাস হন না, আপনি সেগুলি অনুভব করেন, বোঝেন এবং তারপর নিয়ন্ত্রণ করেন। আপনি উত্থান পতনের পরিস্থিতিতেও স্থির থাকেন। 5. সৃজনশীলতায় বৃদ্ধি। যখন মন শান্ত থাকে তখন নতুন ধারণা এবং সৃজনশীল সমাধান উঠে আসে। আপনার মস্তিষ্ক নতুন ধারণার জন্য খোলা থাকে। 6. অভ্যন্তরীণ শান্তি। এটি সম্ভবত সবচেয়ে বড় লাভ। যখন মন আপনার নিয়ন্ত্রণে থাকে তখন আপনি আপনার ভেতরে এক গভীর এবং স্থায়ী শান্তির অনুভূতি পান, যা কোনো বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে না। সংক্ষেপে, আমাদের মন একটি শক্তিশালী সরঞ্জাম। যদি এটি অনিয়ন্ত্রিত থাকে তাহলে এটি আমাদের জীবনকে ধ্বংস এবং হতাশার দিকে নিয়ে যেতে পারে, কিন্তু যদি একে নিয়ন্ত্রণ করা যায় তাহলে এটি আমাদের শান্তি, সুখ এবং সাফল্যের দিকে নিয়ে যাওয়ার সবচেয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে। তাই আমাদের মনকে বোঝা এবং তাকে নিয়ন্ত্রণ করা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা। আপনি কি আপনার মনকে নিয়ন্ত্রণ করার এই যাত্রা শুরু করতে প্রস্তুত? 2. বিচারের উপর নিয়ন্ত্রণ। কোলাহলকে শান্তকরণ। আমাদের মন একটি ব্যস্ত রাজপথের মতো, যেখানে বিচার ক্রমাগত দৌড়াতে থাকে, কখনো পুরনো, কখনো নতুন, কখনো শান্ত তো কখনো কোলাহলপূর্ণ। বিচারের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার যাত্রার প্রথম ধাপ হলো এই কোলাহলকে শান্ত করা। আসুন বুঝি আমরা আমাদের বিচারের দাস না হয়ে তাদের প্রভু কিভাবে হতে পারি। বিচারের প্রকৃতি। আপনি তাদের দর্শক, মালিক নয়। প্রথমে এটা বোঝা জরুরি যে বিচার ক্রমাগত আসতেই থাকে। এইগুলি বৃষ্টির ফোঁটার মতো, যা কখনো থামে না। আপনি নিজের ইচ্ছায় এগুলিকে থামাতে পারবেন না, কিন্তু আপনি এগুলিকে দেখতে পারেন। আমরা প্রায়শই ভাবি যে আমি আমার বিচারের উৎস, তাই আমি তাদের সাথে বাঁধা, কিন্তু তা নয়। আপনি আপনার বিচারের দাস না হয়ে তাদের পর্যবেক্ষক হতে পারেন। এর মানে হলো আপনি এগুলিকে নিজের থেকে আলাদা করে দেখতে পারেন, যেমন আপনি মেঘকে আকাশে ভাসতে দেখেন। আপনি মেঘ নন, আপনি তাদের দর্শক। ঠিক তেমনি আপনি বিচার নন, আপনি বিচারকে জানার অধিকারী। নেতিবাচক বিচারকে চিনে এবং পরিবর্তন করা। আমাদের মনে অনেক সময় কিছু এমন বিচার ঘুরতে থাকে যা আমাদের ক্ষতি করে। এগুলি প্রায়শই আমি এটা করতে পারবো না, আমি অযোগ্য, আমি কখনো সফল হতে পারবো না, এর মতো নেতিবাচক বিচার হয়। এই বিচারগুলি আমাদের শক্তি কেড়ে নেয় এবং আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। 1. চিনুন। প্রথমে এমন বিচারগুলিকে চিনতে শিখুন। যখনই আপনার খারাপ লাগবে, থামুন এবং ভাবুন যে এখন আপনার মনে কি চলছে। 2. চ্যালেঞ্জ করুন। একবার যখন আপনি নেতিবাচক বিচারটিকে চিনে ফেলবেন, তখন তাকে চ্যালেঞ্জ করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, এই বিচারটি কি সত্যি? এর কি প্রমাণ আছে? অন্য কোনো উপায়ে কি আমি এই পরিস্থিতিকে দেখতে পারি? 3. ইতিবাচক বিকল্প দিয়ে পরিবর্তন করুন। নেতিবাচক বিচারটিকে চেনা এবং চ্যালেঞ্জ করার পর তাকে ইচ্ছাকৃতভাবে একটি ইতিবাচক বিকল্প দিয়ে পরিবর্তন করুন। উদাহরণস্বরূপ, আমি এটা করতে পারবো না এর জায়গায় আমি চেষ্টা করব এবং শিখব, বা আমি এটি করার উপায় খুঁজে বের করতে পারি বলুন। এই অভ্যাস আপনার মস্তিষ্ককে নতুন, আরো উপকারী চিন্তার প্যাটার্ন তৈরি করতে সাহায্য করে। অপ্রয়োজনীয় বিচারকে যেতে দেওয়া। আমাদের মন প্রায়শই সেই সব বিচারকে ধরে বসে থাকে যেগুলি আমাদের প্রয়োজন নেই। এগুলি অতীতের কথা হতে পারে, ভবিষ্যতের উদ্বেগ হতে পারে, বা অন্য কারো সম্পর্কে অপ্রয়োজনীয় বিচার। প্রতিটি বিচারকে ধরে রাখা জরুরি নয়। 1. মাইন্ডফুলনেস দিয়ে দেখুন। মাইন্ডফুলনেসের অভ্যাস করুন। আপনার বিচারগুলিকে কোনো সিদ্ধান্ত ছাড়া শুধু দেখুন। সেগুলিকে একটি চলন্ত ট্রেনের মতো দেখুন। আপনি ট্রেনে চড়েন না, শুধু তাকে পার হতে দেখেন। 2. যেতে দিন। যেমন মেঘ আকাশে পার হয়ে যায়, তেমনি আপনার অপ্রয়োজনীয় বিচারগুলিকেও যেতে দিন। সেগুলিকে থামানোর চেষ্টা করবেন না, কারণ এতে সেগুলি আরও শক্তিশালী হয়। শুধু সেগুলিকে দেখুন এবং সেগুলিকে নিজেই দূরে যেতে দিন। এই অভ্যাস আপনাকে বিচার থেকে আবেগিকভাবে আলাদা হতে সাহায্য করে। বিচারকে রিফ্রেম করা। কোনো পরিস্থিতি সম্পর্কে আমাদের চিন্তা সেই পরিস্থিতিকেই বদলে দিতে পারে। বিচারকে রিফ্রেম করার মানে হলো কোনো ঘটনা বা চ্যালেঞ্জের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। এটি আমাদের হতাশা থেকে শক্তির দিকে নিয়ে যেতে পারে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। যদি আপনি ভাবেন যে এটি একটি সমস্যা, তবে আপনি তাকে একটি বোঝা হিসেবে দেখবেন। কিন্তু যদি আপনি তাকে এটি একটি চ্যালেঞ্জ যা আমি পার করতে পারি হিসাবে রিফ্রেম করেন, তবে আপনার মস্তিষ্ক সমাধান খোঁজার উপর মনোযোগ দেবে। ভাষা পরিবর্তন করুন। আপনার অভ্যন্তরীণ ভাষা পরিবর্তন করুন। আমাকে এটা করতে হবে এর জায়গায় আমি এটা করতে পছন্দ করি বলুন। এটা খুব কঠিন এর জায়গায় এটা শিখার এবং বড় হওয়ার একটি সুযোগ বলুন। ইতিবাচক লেন্স লাগান। প্রতিটি পরিস্থিতিতেও, যদিও তা যতই খারাপ হোক না কেন,
কিছু শেখার বা কিছু ইতিবাচক খুঁজে বের করার চেষ্টা করুন। এটি আপনার মনকে নেতিবাচকতায় আটকে পড়া থেকে বাঁচায়। আপনার বিচারের ওপর নিয়ন্ত্রণ পাওয়া একটি অভ্যাস। এটি আপনাকে রাতারাতি বদলে দেবে না, কিন্তু ধৈর্য এবং অধ্যাবসায় দিয়ে আপনি মনের কোলাহলকে শান্ত করতে শিখবেন এবং আপনার বিচারকে আপনার শক্তির উৎস বানাতে পারবেন। আপনি আপনার বিচারকে নিয়ন্ত্রণ করার জন্য আজ কোন পদক্ষেপ নিতে চান? 3. আবেগের ব্যবস্থাপনা। মনকে নিয়ন্ত্রণ করার যাত্রায় বিচারের পাশাপাশি আবেগের ব্যবস্থাপনাও ততটাই জরুরি। আমাদের আবেগ আমাদের অভিজ্ঞতার একটি বড় অংশ এবং সেগুলিকে বোঝা এবং নিয়ন্ত্রণ করাই হলো আবেগিক বুদ্ধিমত্তা। আসুন জানি আপনি আপনার আবেগের প্রভু কিভাবে হতে পারেন। আবেগকে বোঝা। প্রতিটি আবেগ একটি বার্তা। আবেগ শুধু ভালো বা খারাপ অনুভূতি নয়, সেগুলি আপনার অভ্যন্তরীণ পথপ্রদর্শক। প্রতিটি আবেগের একটি বার্তা থাকে। ক্রোধ প্রায়ই তখন ওঠে যখন আপনার মনে হয় আপনার সাথে অন্যায় হয়েছে বা আপনার সীমানা লঙ্ঘিত হয়েছে। এর বার্তা হতে পারে যে আপনাকে আপনার সীমানা স্থাপন করতে হবে। ভয় তখন আসে যখন আপনি বিপদ অনুভব করেন। এর বার্তা হতে পারে যে আপনাকে সতর্কতা অবলম্বন করতে বা প্রস্তুতি নিতে হবে। সুখ যখন আপনার চাহিদা পূরণ হয় বা আপনি কিছু পজিটিভ অভিজ্ঞতা পান, এটি আপনাকে বলে যে কোন জিনিসগুলি আপনার জন্য ভালো। দুঃখ প্রায় ক্ষতি বা বিচ্ছিন্নতার পরে আসে। এর বার্তা হতে পারে যে আপনাকে নিজেকে সময় দিতে বা সমর্থন খুঁজতে হবে। এই আবেগগুলিকে বোঝার মানে হলো আপনি তাদের সংকেতগুলি চিনুন এবং সেগুলির ওপর মনোযোগ দিন, বরং সেগুলিকে শুধু ভালো বা খারাপ বলে এড়িয়ে যাওয়ার পরিবর্তে। আবেগকে দমন করা নয়, অনুভব করা। অনেক সময় আমরা নেতিবাচক আবেগ যেমন ক্রোধ বা দুঃখ দমন করার চেষ্টা করি। আমরা ভাবি যে সেগুলি অনুভব না করলে সেগুলি শেষ হয়ে যাবে, কিন্তু তা হয় না। আবেগকে দমন করলে সেগুলি শেষ হয় না, বরং ভেতরে জমা হয়ে যায়। এই দমিত আবেগগুলি পরে শারীরিক সমস্যা, মানসিক চাপ বা হঠাৎ বিস্ফোরণের রূপে সামনে আসতে পারে। অনুভব করুন এবং স্বীকার করুন। যখন কোনো আবেগ ওঠে তখন তাকে চিনুন এবং স্বীকার করুন, কোনো সিদ্ধান্ত ছাড়াই। নিজেকে বলুন, আমি এখন রাগ অনুভব করছি বা আমার এখন দুঃখ লাগছে। যেতে দিন। একবার যখন আপনি আবেগটি অনুভব করেন এবং স্বীকার করে নেন, তখন তাকে ধরে বসে থাকবেন না, তাকে যেতে দিন। ঠিক যেমন বাতাসের ঝাপটা মেঘকে নিয়ে যায়। আপনি আবেগ নন, আপনি সেই ব্যক্তি যিনি আবেগ অনুভব করছেন। এই অভ্যেস আপনাকে আবেগ থেকে ভাবে আলাদা হতে সাহায্য করে। আবেগিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা। আবেগ অনুভব করা এক কথা, কিন্তু তার ভিত্তিতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়া অন্য কথা। একটি অনিয়ন্ত্রিত আবেগিক প্রতিক্রিয়া প্রায়ই অনুশোচনার কারণ হয়। উত্তেজিত হলে এক মুহূর্তের বিরতি নিন। যখন আপনি অনুভব করছেন যে কোনো আবেগ আপনাকে উত্তেজিত করছে এবং আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে চলেছেন, তখন নিজেকে এক মুহূর্তের বিরতি দিন। গভীর শ্বাস নিন। কয়েকটি গভীর ধীর শ্বাস নিন। এটি আপনার শারীরিক কমায় এবং আপনার মস্তিষ্ককে ভাবার সময় দেয়। পরিস্থিতির আবলয়ন করুন। শান্ত হয়ে ভাবুন, এখন আমি কি অনুভব করছি? এই আবেগের কারণ কি? যদি আমি এই আবেগের ভিত্তিতে প্রতিক্রিয়া দিই, তাহলে এর কি পরিণাম হবে? এটি কি আমার মঙ্গলের জন্য সেরা হবে? ভেবে চিন্তে জবাব দিন। যখন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন আপনি প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে ভেবে চিন্তে জবাব দেবেন। এটি আপনাকে আপনার শক্তি এবং নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে। ইতিবাচক আবেগ তৈরি করুন। আপনার মনকে প্রশিক্ষণ দিন। শুধু নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করাই যথেষ্ট নয়, আপনাকে সক্রিয়ভাবে ইতিবাচক আবেগ তৈরি করারও অভ্যেস করতে হবে। এটি আপনার মনের সামগ্রিক অবস্থাকে উন্নত করে। কৃতজ্ঞতা। প্রতিদিন সেই জিনিসগুলিকে মনে করুন এবং লিখুন যেগুলির জন্য আপনি কৃতজ্ঞ। এগুলি ছোটখাটো বিষয় হতে পারে, এক কাপ কফি, রোদ বা কোনো বন্ধুর ফোন। কৃতজ্ঞতার অভ্যেস আপনার মনকে ইতিবাচকতার দিকে ফেরায়। করুণা। অন্যদের প্রতি দয়া এবং বোঝাপড়া করুন। যখন আপনি অন্যদের সাহায্য করেন বা তাদের বোঝেন, তখন আপনার ভেতরে করুণা বাড়ে, যেটি আপনাকে সুখ দেয়। আনন্দ। সেই সব কার্যকলাপে অংশগ্রহণ করুন যেগুলি আপনাকে স্বাভাবিকভাবে আনন্দ দেয়, যেমন শখের, প্রকৃতিতে সময় কাটানো বা প্রিয়জনদের সাথে সময় কাটানো। আনন্দকে ইচ্ছামৃতভাবে আপনার দৈনন্দিন রুটিনের অংশ করুন। ইতিবাচক অংশীদার করুন। ইতিবাচক বাক্য পুনরাবৃত্তি করুন, যেমন আমি শান্ত, আমি সক্ষম। এটি আপনার মনকে ইতিবাচক বার্তা পাঠায় এবং আপনার আবেগকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। আপনার আবেগের ব্যবস্থাপনা করা আবেগিক বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন আপনি আপনার আবেগ বোঝেন, সেগুলিকে স্বাস্থ্যকরভাবে অনুভব করেন এবং আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করেন, তখন আপনি আপনার মনকে শান্ত এবং কেন্দ্রিত রাখতে পারেন, যেটি আপনার জীবনে আরও শান্তি এবং সুখ নিয়ে আসে। আপনি আপনার আবেগকে আরও ভালোভাবে বোঝার জন্য আজ কোন পদক্ষেপ নিতে চান? 4. অভ্যেস তৈরি এবং ভাঙা। আমাদের মনের একটি খুব বড় অংশ আমাদের অভ্যেসের দ্বারাই চালিত হয়। আমরা যা খাই, যেমন কাজ করি বা যেমন ভাবি, এসবই প্রায় অভ্যাসেরই পরিণাম।
মনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের স্বজনপ্রিয় ব্যবহারের উপর নিয়ন্ত্রণ পেতে শিখতে হবে। আসুন জানি অভ্যেস কিভাবে তৈরি হয় এবং আপনি ভালো অভ্যেস তৈরি এবং খারাপ অভ্যেস কিভাবে ভাঙতে পারেন। অভ্যেসের চক্র। প্রতিটি অভ্যেস একটি সাধারণ চক্রে কাজ করে, যেটা বোঝা উচ্চন্ত্রিত। সংকেত। এটি সেই ট্রিগার বা সংকেত যে অভ্যেসটিকে শুরু করে। এটি কোনো স্থান, কোনো সময়, কোনো আবেগ বা কোনো ব্যক্তি হতে পারে। উদাহরণ, সকালে ওঠার সময় মানসিক চাপ অনুভব করা আবেগ, ফোন বেজে ওঠা সংকেত। রুটিন। এটি সেই ব্যবহার বা কাজ যা আপনি সংকেত পাওয়ার পর করেন। এটাই অভ্যেস। উদাহরণ, বিছানা থেকে উঠেই ফোন তোলা, মানসিক চাপে স্ন্যাক্স খাওয়া, ফোন বাজলে সঙ্গে সঙ্গে তোলা। পুরস্কার। এটি সেই সন্তুষ্টি বা আনন্দ যা আপনি রুটিন পুরো করার পর পান। এটাই কারণ যে আপনার মস্তিষ্ক সেই অভ্যেসটি পুনরাবৃত্তি করতে চায়। উদাহরণ, ফোনে খবর বা সোশ্যাল মিডিয়া দেখা, খাওয়ার ফলে কিছুক্ষণের জন্য মানসিক চাপ কমা, কলের উত্তর দিয়ে তথ্য পাওয়া। এই চক্র বারবার পুনরাবৃত্তি হয় এবং যতই আপনি এটি পুনরাবৃত্তি করেন ততই এটি আপনার মস্তিষ্কে একটি শক্তিশালী নিউরাল পাথওয়ে তৈরি করে এবং অভ্যেসটি স্বজনক্রিয় হয়ে যায়। খারাপ অভ্যেস ভাঙা। চক্রকে ব্যাহত করুন। খারাপ অভ্যেস ভাঙার জন্য আপনাকে এই চক্রের প্রতিটি অংশকে ব্যাহত করতে হবে। ট্রিগারগুলিকে চিনুন। আপনার খারাপ অভ্যেসের সংকেতগুলি চিনুন। আপনি কখন, কোথায়, কার সাথে বা কোন আবেগে এই অভ্যেসটি করেন। উদাহরণ, যদি আপনি মানসিক চাপে মিষ্টি খান, তাহলে মানসিক চাপ অনুভব করা আপনার ট্রিগার। রুটিন পরিবর্তন করুন। একবার যখন আপনি ট্রিগার চিনবেন, তখন পুরনো রুটিনটিকে একটি নতুন স্বাস্থ্যকর রুটিন দিয়ে পরিবর্তন করুন। আপনি ট্রিগারটিকে সরাতে পারবেন না, কিন্তু আপনি আপনার প্রতিক্রিয়া পরিবর্তন করতে পারেন। উদাহরণ, মানসিক চাপ অনুভব হলে মিষ্টি খাওয়ার পরিবর্তে 5 মিনিট হাঁটুন, জল পান করুন বা কোনো বন্ধুর সাথে কথা বলুন। পুরস্কারকে আলাদা করুন। খারাপ অভ্যেস থেকে পাওয়া পুরস্কারকে কমানো বা আলাদা করার চেষ্টা করুন। উদাহরণ, যদি সোশ্যাল মিডিয়া দেখে আপনার সঙ্গে সঙ্গে আনন্দ হয়, তাহলে অ্যাপটি কিছু সময়ের জন্য সরিয়ে দিন বা তার নোটিফিকেশন বন্ধ করে দিন, যাতে সঙ্গে সঙ্গে পুরস্কার না পাওয়া যায়। ছোট পদক্ষেপ নিন। একবারে সবকিছু পরিবর্তন করার চেষ্টা করবেন না। ছোট ছোট অভ্যেস ভাঙা শুরু করুন। প্রতিটি ছোট জয় আপনাকে আত্মবিশ্বাস দেবে। ভালো অভ্যাস তৈরি করা। নতুন চক্র তৈরি করুন। ভালো অভ্যাস তৈরি করার জন্য আপনাকে ইচ্ছাকৃতভাবে একটি নতুন ইতিবাচক চক্র স্থাপন করতে হবে। আপনার লক্ষ্যের সাথে জুড়ুন। আপনার নতুন অভ্যাসটিকে কোনো বড় লক্ষ্যের সাথে জুড়ুন। এটি আপনাকে অনুপ্রাণিত রাখবে। উদাহরণ, প্রতিদিন ব্যায়ামকে সুস্থ থাকা এবং উদ্যমী অনুভব করার লক্ষ্যের সাথে জুড়ুন। ছোট অর্জনযোগ্য অভ্যাস তৈরি করুন। শুরুতে অভ্যাসটিকে এত ছোট করুন যে আপনি তাকে মানা করতে পারবেন না। উদাহরণ, প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করার পরিবর্তে শুধু 5 মিনিট হাঁটা দিয়ে শুরু করুন। এগুলিকে সহজ করুন। আপনার পরিবেশকে এমনভাবে তৈরি করুন যাতে ভালো অভ্যাস করা সহজ হয়। উদাহরণ, যদি আপনি সকালে জল পান করতে চান, তাহলে রাতেই আপনার বিছানার পাশে জলের বোতল রাখুন। নিয়মিত অভ্যাস করুন। অভ্যাসটিকে নিয়মিত পুনরাবৃত্তি করুন। যদিও আপনার মন না চায়, পুনরাবৃত্তি অভ্যাসকে স্বজনক্রিয় করে তোলে। নিজে পুরস্কার দিন। যখন আপনি আপনার নতুন অভ্যাসটি সফলভাবে করেন, তখন নিজেকে ছোটখাটো পুরস্কার দিন। এটি আপনার মস্তিষ্ককে সেই অভ্যাসটিকে ইতিবাচক অভিজ্ঞতার সাথে যুগতে সাহায্য করবে। ইচ্ছাশক্তি বনাম সিস্টেম। স্থায়ী পরিবর্তনের চাবিকাঠি। প্রায়ই আমরা কেবল ইচ্ছাশক্তির উপর হবার উপর নির্ভর করি। আমরা ভাবি যে কাল থেকে আমি এটা করা বন্ধ করে দেব, বা আজ থেকে আমি এটা অবশ্যই করব। কিন্তু ইচ্ছাশক্তি একটি সীমিত সম্পদ। এটি দিনভর কমতে থাকে। সিস্টেম তৈরি করুন। স্থায়ী পরিবর্তনের জন্য কেবল ইচ্ছাশক্তির উপর নির্ভর না করে এমন সিস্টেম তৈরি করুন যা ভালো অভ্যাসকে সহজ এবং খারাপ অভ্যাসকে কঠিন করে তোলে। 5. ধ্যান এবং মাইন্ডফুলনেস। মনকে নিয়ন্ত্রণ করার যাত্রায় ধ্যান, মেডিটেশন এবং মাইন্ডফুলনেস সবচেয়ে শক্তিশালী সরঞ্জাম। এগুলি শুধু আরাম করার উপায় নয়, বরং এগুলি আপনার মনকে প্রশিক্ষণ দেওয়ার এমন কৌশল যা আপনাকে বিচার এবং আবেগের মধ্যে একটি শান্ত কেন্দ্র খুঁজে পেতে সাহায্য করে। আসুন বুঝি এগুলি কি এবং আপনি এগুলিকে কিভাবে অভ্যাস করতে পারেন। ধ্যান, মেডিটেশন। মনকে শান্ত এবং কেন্দ্রীভূত করা। ধ্যান মনকে শান্ত করা এবং তাকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করার একটি প্রাচীন অভ্যাস। এর লক্ষ্য বিচারকে থামানো নয়, বরং সেগুলিকে দেখা এবং তাদের দ্বারা বিভ্রান্ত না হয়ে নিজের কেন্দ্রে ফিরে আসা শেখা। কেন জরুরি? ধ্যান আপনার মস্তিষ্কের সেই অংশগুলিকে শক্তিশালী করে যেগুলি একাগ্রতা, আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মসচেতনতার জন্য দায়ী। এটি মানসিক স্ট্রেস কমায়, ঘুমের উন্নতি করে এবং আপনাকে আরও শান্ত এবং স্পষ্ট করে তোলে। প্রাথমিক স্তরের অভ্যেস। শ্বাসের উপর ধ্যান। শান্ত জায়গা খুঁজুন। একটি শান্ত জায়গায় বসুন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। আপনি মেরুদণ্ড সোজা রাখুন। আপনি চেয়ারে বসতে পারেন বা মাটিতে পা মুড়ে। চোখ বন্ধ করুন বা নিচে দেখুন। ধীরে ধীরে আপনার চোখ বন্ধ করুন বা আপনার দৃষ্টিকে মাটিতে স্থির করুন। শ্বাসের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করুন। অনুভব করুন কিভাবে শ্বাস ভেতরে আসছে এবং বাইরে যাচ্ছে। পেট বা নাকে হওয়া নড়াচড়ার ওপর লক্ষ্য করুন।
বিচার দেখুন এবং যেতে দিন। যখন আপনার মনে বিচার আসবে তখন সেগুলিকে চিনুন, তাদের সাথে লড়াই করবেন না বা তাদের পিছনে যাবেন না, শুধু সেগুলিকে দেখুন এবং তারপর ধীরে ধীরে আপনার মনোযোগ আবার আপনার শ্বাসের উপর নিয়ে আসুন। মাইন্ডফুলনেস, বর্তমান মুহূর্তে বাঁচা। মাইন্ডফুলনেসের অর্থ হল বর্তমান মুহূর্তে সম্পূর্ণ সচেতন থাকা, কোনো সিদ্ধান্ত ছাড়াই। এটি শুধু ধ্যানের একটি কৌশল নয়, বরং জীবনযাপনের একটি উপায়। এতে আপনি আপনার চারপাশে এবং আপনার ভেতরে কি হচ্ছে তার উপর সম্পূর্ণ মনোযোগ দেন। কেন জরুরি? মাইন্ডফুলনেস আপনাকে অতীতের উদ্বেগ এবং ভবিষ্যতের আশঙ্কা থেকে মুক্ত করে। এটি আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তের সম্পূর্ণ অভিজ্ঞতা পেতে সাহায্য করে, যা সুখ বাড়ায় এবং মানসিক স্ট্রেস কমায়। এটি আপনাকে আপনার আবেগ এবং বিচারকে স্পষ্টভাবে দেখতে সক্ষম করে। দৈনন্দিন কার্যকলাপে অভ্যাস। আপনি আপনার দৈনন্দিন কার্যকলাপে মাইন্ডফুলনেসের অভ্যাস করতে পারেন। খাবার সময় আপনার খাবারের স্বাদ, গন্ধ, গঠন এবং রঙের ওপর সম্পূর্ণ মনোযোগ দিন। প্রতিটি কামড় অনুভব করুন। হাঁটার সময় আপনার পা মাটিতে অনুভব করুন। বাতাস আপনার ত্বকে অনুভব করুন। আপনার চারপাশের শব্দ এবং দৃশ্যের ওপর মনোযোগ দিন। কথা বলার সময় যখন কেউ কথা বলছে তখন সম্পূর্ণভাবে শুনুন, মনে মনে উত্তর তৈরি না করে। যে কোনো কাজ করার সময়, বাসন ধোয়ার সময়, কাপড় ইস্ত্রি করার সময় বা ইমেল লেখার সময় আপনার কাজে সম্পূর্ণভাবে ডুবে যান। আপনার বিচারকে ঘুরে বেড়াতে দেবেন না। নিয়মিত অভ্যাসের গুরুত্ব। ধ্যান এবং মাইন্ডফুলনেস এমন কৌশল নয় যা একদিনে আপনাকে মাস্টার বানিয়ে দেবে। এগুলি এমন দক্ষতা যার জন্য নিয়মিত এবং ধৈর্যপূর্ণ অভ্যাসের প্রয়োজন। ছোট করে শুরু করুন, প্রতিদিন শুধু 5 মিনিটের ধ্যান দিয়ে। ধীরে ধীরে সময় বাড়ান। নিয়মিত অভ্যাস করুন। যদিও আপনার মনে হয় কোনো লাভ হচ্ছে না বা আপনার মন খুব ঘুরে বেড়াচ্ছে, তবুও হার মানবেন না। ক্রমাগত অভ্যাস করতে থাকুন। দয়ালু হন, নিজের প্রতি দয়ালু হন। যখন মন ঘুরে যাবে তখন নিজেকে বকবেন না, শুধু হাসুন এবং ধীরে ধীরে আপনার মনোযোগ আবার নিয়ে আসুন। মনে রাখবেন, মনকে নিয়ন্ত্রণ করা একটি পেশি তৈরি করার মতো। যতই আপনি একে প্রশিক্ষণ দেবেন ততই এটি শক্তিশালী হবে। ধ্যান এবং মাইন্ডফুলনেস আপনাকে আপনার মনের প্রকৃত প্রভু হতে সাহায্য করবে, যা আপনার জীবনে অসীম শান্তি এবং স্পষ্টতা নিয়ে আসবে। আপনি আজ ধ্যান বা মাইন্ডফুলনেসের কোন অভ্যাসটি শুরু করতে চান? 6. বাহ্যিক উপভোগ থেকে মনের রক্ষা। আমাদের মন একটি নাজুক বাগানের মতো। যদি আমরা তাকে বাহ্যিক আগাছা থেকে না বাঁচাই তাহলে সেগুলি তাকে নষ্ট করে দিতে পারে। আজকের দুনিয়ায় যেখানে চারদিক থেকে তথ্য এবং প্রভাব আমাদের উপর হবার চেষ্টা করে, নিজের মনকে নিয়ন্ত্রণ করার জন্য বাহ্যিক প্রভাব থেকে তার রক্ষা খুব জরুরি। আসুন জানি আপনি আপনার মনের জন্য একটি শক্তিশালী সুরক্ষা কবচ কিভাবে তৈরি করতে পারেন। 1. তথ্য ওভারলোড থেকে তথ্যের স্তূপ। আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে প্রতি মুহূর্তে আমাদের উপর তথ্যের স্তূপ বর্ষিত হচ্ছে। সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, ইন্টারনেট এসবই আমাদের ক্রমাগত তথ্যে ভরিয়ে দিচ্ছে। এই তথ্য ওভারলোড আমাদের মনকে ক্লান্ত করে, তাকে বিভ্রান্ত করে এবং তাকে কেন্দ্রীভূত থাকতে দেয় না। তথ্যের পরিমাণ নিয়ন্ত্রণ করুন। সবসময় সব নিউজ বা সব পোস্ট দেখার প্রয়োজন নেই। সময় নির্ধারণ করুন। দিনে শুধু কিছু বিশেষ সময় ঠিক করুন যখন আপনি নিউজ বা সোশ্যাল মিডিয়া দেখবেন। উৎস বাছুন। কেবল নির্ভরযোগ্য এবং জরুরি তথ্যের উৎসগুলোকেই ফলো করুন। অপ্রয়োজনীয় গ্রুপ এবং পেজ থেকে নিজেকে আলাদা করে নিন। ডিজিটাল ডিটেক্স, মাঝে মাঝে আপনার ফোন এবং কম্পিউটার থেকে কিছু ঘন্টার জন্য বা একদিনের জন্য দূরে থাকুন। এটি আপনার মনকে আরাম করতে এবং রিচার্জ করার সুযোগ দেবে। প্রশ্ন জিজ্ঞাসা করুন। কোনো তথ্যর সঙ্গে সঙ্গে বিশ্বাস করার পরিবর্তে প্রশ্ন জিজ্ঞাসা করুন, এই তথ্যটি কি আমার জন্য জরুরি? এটি কি আমার মনে শান্তি আনছে নাকি শুধু আমার অস্থিরতা বাড়াচ্ছে? 2. নেতিবাচক মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন। নিজের শক্তি বাঁচান। আপনার আশেপাশের মানুষ আপনার মনের অবস্থার উপর গভীর প্রভাব ফেলে। কিছু মানুষ আপনার শক্তি বাড়াতে পারে, আবার কিছু মানুষ তা পুরোপুরি নিঃশেষ করে দিতে পারে। চিনুন সেই সব মানুষকে যারা ক্রমাগত নেতিবাচকতা ছড়ায়, যারা অভিযোগ করে, অন্যদের নিন্দা করে বা সব সময় নেতিবাচক থাকে। এমন মানুষ আপনার শক্তি এবং মনের শান্তি কেড়ে নেয়। সীমানা ঠিক করুন। সেই সব মানুষের সাথে আপনার যোগাযোগ সীমিত করুন। যদি আপনি তাদের থেকে পুরোপুরি দূরে থাকতে না পারেন, যেমন পরিবারের সদস্য বা সহকর্মী, তবে তাদের সাথে কথা বলার সময় কম করুন বা বিষয় পরিবর্তন করুন। আবেগিক দূরত্ব তৈরি করুন। তাদের নেতিবাচকতাকে আপনার উপর প্রভাব ফেলতে দেবেন না। তাদের কথা ব্যক্তিগতভাবে নেবেন না। এটা বুঝুন যে এটা তাদের সমস্যা, আপনার নয়। ইতিবাচক মানুষের সাথে সময় কাটান। আপনার সময় সেই সব মানুষের সাথে কাটান যারা আপনাকে অনুপ্রাণিত করে, আপনাকে খুশি করে এবং আপনার মনে ইতিবাচকতা ভরে দেয়। এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী বানাবে। 3. নিজের পরিবেশকে নিয়ন্ত্রণ করুন। শান্তির নির্মাণ। আপনার ভৌতিক পরিবেশও আপনার মনের ওপর প্রভাব ফেলে।
একটি অগোছালো পরিবেশ মনকে অস্থির করতে পারে, যেখানে একটি শান্ত এবং সুসংগঠিত পরিবেশ মনকে কেন্দ্রীভূত থাকতে সাহায্য করে। বিবাদ অবস্থা কমান, আপনার কাজের জায়গা এবং আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এটি মনেও শান্তি তৈরি করে। শান্তিপূর্ণ জায়গা তৈরি করুন। আপনার ঘরে এমন একটি জায়গা তৈরি করুন যেখানে আপনি শান্ত এবং আরামদায়ক অনুভব করতে পারেন। এটি একটি ছোট কোণার জায়গাও হতে পারে, যেখানে আপনি পড়তে পারেন, ধ্যান করতে পারেন বা শুধু আরাম করতে পারেন। প্রাকৃতিক উপাদান যোগ করুন। আপনার পরিবেশে প্রাকৃতিক জিনিস রাখুন, যেমন গাছপালা, প্রাকৃতিক আলো বা শান্ত রং। প্রকৃতি মনকে শান্ত করতে সাহায্য করে। কোলাহল নিয়ন্ত্রণ করুন। আপনার আশেপাশের অপ্রয়োজনীয় কোলাহল কমানোর চেষ্টা করুন। শান্ত সঙ্গীত শুনুন বা কোলাহল কমানোর জন্য ইয়ার প্লাগ ব্যবহার করুন যদি প্রয়োজন হয়। নিজের মনকে বাহ্যিক প্রভাব থেকে বাঁচানো একটি সক্রিয় প্রক্রিয়া। যখন আপনি সচেতনভাবে তথ্য ফিল্টার করেন, নেতিবাচকতা থেকে দূরত্ব তৈরি করেন এবং আপনার পরিবেশকে সুসংগঠিত করেন, তখন আপনি আপনার মনকে একটি সুরক্ষিত এবং শান্ত জায়গায় পরিণত করতে পারেন। এটি আপনাকে আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে সাহায্য করবে। আপনি কি আপনার মনের রক্ষার জন্য আজ কোনো একটি পদক্ষেপ নিতে চান? 7. ঘুম, আহার এবং ব্যায়ামের মনের উপর প্রভাব। মনকে নিয়ন্ত্রণ করার আমাদের যাত্রায় আমরা প্রায়ই বিচার এবং আবেগের উপর মনোযোগ দিই, কিন্তু ভুলে যাই যে আমাদের শারীরিক স্বাস্থ্যে আমাদের মনের উপর কতটা গভীর প্রভাব পড়ে। ঘুম, আহার এবং ব্যায়াম এই 3টি স্তম্ভ, যা শুধু আমাদের শরীরকে নয় বরং আমাদের মনকেও সুস্থ, শান্ত এবং নিয়ন্ত্রিত রাখে। আসুন এই 3টির গুরুত্ব বুঝি। 1. ঘুমের গুরুত্ব, মনের মেরামত এবং রিচার্জ। আমরা আমাদের জীবনের প্রায় 1/3 সময় ঘুমাতে ব্যয় করি এবং এর একটি ভালো কারণ আছে। ঘুম আমাদের শরীর এবং মনের জন্য একটি মেরামত এবং রিচার্জের সময়। শান্ত এবং কেন্দ্রীভূত মন। যখন আপনি পর্যাপ্ত এবং গুণগত ঘুম পান না, তখন আপনার মন ঠিকমতো কাজ করতে পারে না। আপনি খিটখিটে, বিভ্রান্ত এবং মনোযোগ কেন্দ্রীভূত করতে অক্ষম অনুভব করেন। অন্যদিকে ভালো ঘুম আপনার মনকে শান্ত এবং স্পষ্ট রাখে, যা আপনাকে উন্নত সিদ্ধান্ত নিতে এবং আরও কেন্দ্রীভূত থাকতে সাহায্য করে। আবেগিক স্থিতিশীলতা। ঘুমের অভাব আপনার আবেগ অনিয়ন্ত্রিত করে তুলতে পারে। আপনি ছোট ছোট কথায় বেশি প্রতিক্রিয়া দিতে পারেন। পর্যাপ্ত ঘুম আপনাকে আপনার আবেগ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে এবং আবেগিকভাবে স্থির থাকতে সাহায্য করে। মস্তিষ্কের কাজ। ঘুমের সময় আপনার মস্তিষ্ক সারাদিনের তথ্য প্রক্রিয়া করে, স্মৃতি শক্তিশালী করে এবং বিষাক্ত পদার্থ দূর করে। এসবই সুস্থ মস্তিষ্ক কার্যকলাপের জন্য জরুরি, যা সরাসরি আপনার মনকে প্রভাবিত করে। কতটা ঘুম জরুরি? বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে 7 থেকে 9 ঘন্টা গুণগত ঘুমের প্রয়োজন। চেষ্টা করুন প্রতিদিন প্রায় একই সময়ে ঘুমাতে এবং উঠতে, এমনকি সপ্তাহান্তেও। 2. আহার, আপনার মনের খাবার। আপনি যা খান তা সরাসরি প্রভাব ফেলে আপনার মস্তিষ্ক রসায়নে এবং আপনার মনের অবস্থার উপর। আপনার আহারে শুধু আপনার শরীরের উপরই নয় বরং আপনার বিচার, আবেগ এবং শক্তি স্তরের উপরও প্রভাব পড়ে। স্বাস্থ্যকর খাবার, সুস্থ মন। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি এড়িয়ে চলুন। এগুলি আপনার মেজাজকে খিটখিটে করতে পারে এবং ক্লান্তি বাড়াতে পারে। এর পরিবর্তে গোটা শস্য, ফল, সবজি, লিন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি যেমন বাদাম, সিড, অ্যাভোকাডো আপনার আহারে যোগ করুন। মস্তিষ্কের জন্য পুষ্টি। কিছু বিশেষ পুষ্টি মনের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলি মস্তিষ্কের কাজ এবং মেজাজ উন্নত করতে সাহায্য করে। মাছ, তিসিজি। ভিটামিন বি, এগুলি শক্তি উৎপাদন এবং নিউরোট্রান্সমিটার তৈরির জন্য গুরুত্বপূর্ণ, যা মেজাজ নিয়ন্ত্রণ করে। গোটা শস্য, পাতাবহুল সবজি। অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলি মস্তিষ্ককে ক্ষতি থেকে বাঁচায়। জাম, রঙিন সবজি। অন্ত্র মস্তিষ্ক সংযোগ। সাম্প্রতিক গবেষণা দেখায় যে আমাদের অন্ত্রের স্বাস্থ্য সরাসরি আমাদের মনকে প্রভাবিত করে। প্রোবায়োটিক যুক্ত খাবার যেমন দই, কিমচি অন্ত্রের স্বাস্থ্য বাড়িয়ে মেজাজ উন্নত করতে পারে। হাইড্রেশন, পর্যাপ্ত জল পান করাও জরুরি। ডিহাইড্রেশন মনোযোগ কেন্দ্রীভূত করতে এবং খিটখিটে ভাব সৃষ্টি করতে পারে। 3. ব্যায়াম, শরীর এবং মনের তালমিল। শারীরিক কার্যকলাপ শুধু পেশি শক্তিশালী করে না, বরং এটি মানসিক ত্রাস কমাতে এবং মানসিক স্পষ্টতা বাড়াতে একটি শক্তিশালী উপায়। মানসিক ত্রাস এবং উদ্বেগ হ্রাস। ব্যায়াম মানসিক ত্রাস হরমোন যেমন কর্টিসল কমাতে সাহায্য করে এবং এন্ডোরফিন, প্রাকৃতিক মেজাজ বুস্টার নিঃসরণ করে, যা আপনাকে আরও সুখী এবং শান্ত অনুভব করায়। এটি উদ্বেগ এবং ডিপ্রেশনের সিমটমও কমাতে পারে। মেজাজ উন্নত করা। নিয়মিত ব্যায়াম আপনার মেজাজ উন্নত করে এবং আত্মসম্মান বাড়ায়। এটি আপনাকে চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আরও শক্তি এবং ইতিবাচকতা দেয়। জ্ঞানগত কার্যকারিতা বৃদ্ধি। ব্যায়াম মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, যা আপনার স্মৃতিশক্তি, একাগ্রতা এবং সমস্যা সমাধান ক্ষমতা উন্নত করে। এটি আপনার মনকে দ্রুত এবং আরও দক্ষ করে তোলে। কতটা ব্যায়াম জরুরি? প্রতিদিন অন্তত 30 মিনিটের মাঝারি তীব্রতার শারীরিক কার্যকলাপের লক্ষ্য রাখুন, যেমন দ্রুত হাঁটা, সাইকেল চালানো বা সাঁতার কাটা। আপনি যে কোনো কার্যকলাপ পছন্দ করেন সেটা বেছে নিতে পারেন। সংক্ষেপে, নিজের মনকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে শুধু মানসিক কৌশলের উপর মনোযোগ দিলে হবে না, আপনার শরীরের যত্ন নেওয়াও ততটাই জরুরি।
পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর আহার এবং নিয়মিত ব্যায়াম আপনার মনকে সেই ভিত্তি প্রদান করে যার উপর আপনি শান্তি, স্পষ্টতা এবং নিয়ন্ত্রণের নির্মাণ করতে পারেন। এগুলি আপনার মনের জন্য জ্বালানি, মেরামত এবং সুরক্ষা কবচ। আপনি আজ আপনার ঘুম, আহার বা ব্যায়ামে কি ছোট পরিবর্তন আনতে চান যা আপনার মনকে উন্নত করবে? 8. মন বিক্ষিপ্তকারী জিনিস থেকে মুক্তি। আজকের যুগে যখন আমাদের মন ক্রমাগত ঘুরে বেড়ায়, তখন তাকে নিয়ন্ত্রণ করা কোনো চ্যালেঞ্জের থেকে কম নয়। আমাদের চারপাশে এত জিনিস আছে যা আমাদের মনোযোগ বিক্ষিপ্ত করে, তা ডিজিটাল হোক বা ভৌতিক। মনকে শান্ত এবং কেন্দ্রীভূত রাখার জন্য মন বিক্ষিপ্তকারী জিনিস থেকে মুক্তি পাওয়া খুব জরুরি। আসুন বুঝি আপনি আপনার মনের জন্য একটি স্পষ্ট পথ কিভাবে তৈরি করতে পারেন। 1. ডিজিটাল ডিটেক্স। ডিজিটাল কোলাহল নিয়ন্ত্রণ করা। আজ আমাদের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন আমাদের ফোনে এবং কম্পিউটারে। সোশ্যাল মিডিয়া, ক্রমাগত আসা নোটিফিকেশন এবং ইন্টারনেটের অপ্রয়োজনীয় ব্যবহার আমাদের মনকে বিক্ষিপ্ত করে। নোটিফিকেশন বন্ধ করুন। আপনার ফোন এবং কম্পিউটারে অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দেন। প্রতিটি পিন বা রিং আপনার মনোযোগ ভেঙে দেয় এবং আপনাকে বারবার আপনার কাজ ছাড়তে বাধ্য করে। সোশ্যাল মিডিয়ার সময় ঠিক করুন। সোশ্যাল মিডিয়া পুরোপুরি ছাড়া কঠিন হতে পারে, কিন্তু আপনি তার ব্যবহারের সময় ঠিক করতে পারেন। দিনে শুধু কিছু বিশেষ সময়ের জন্য সোশ্যাল মিডিয়া চেক করুন, যেমন সকালে 15 মিনিট এবং সন্ধ্যায় 15 মিনিট। বাকি সময় অ্যাপ থেকে দূরে থাকুন। অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে দিন। আপনার ফোন থেকে সেই অ্যাপগুলি সরিয়ে দিন যেগুলির আপনি নিয়মিত ব্যবহার করেন না বা যা আপনার সময় নষ্ট করে। ডিজিটাল ডিটেক্স ডে। সপ্তাহে একদিন বা কিছু ঘন্টার জন্য নিজেকে পুরোপুরি ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখুন। এটি আপনার মনকে আরাম করতে এবং রিচার্জ করার সুযোগ দেবে এবং আপনাকে বিশ্বের সাথে আবার জুড়তে সাহায্য করবে। স্ক্রিন টাইম অ্যাপ ব্যবহার করুন। কিছু অ্যাপ এমন থাকে যা আপনাকে বলে আপনি কোন অ্যাপে কতটা সময় কাটাচ্ছেন। এটি আপনার অভ্যাস বুঝতে সাহায্য করবে। 3. ভৌতিক পরিবেশের প্রভাব। আপনার চারপাশে শান্তি তৈরি করুন। আপনার ভৌতিক পরিবেশ আপনার মনের অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। একটি অগোছালো পরিবেশ আপনার মনকে অস্থির করতে পারে, অন্যদিকে একটি পরিষ্কার এবং সুসংগঠিত জায়গা মনকে শান্ত এবং কেন্দ্রীভূত থাকতে সাহায্য করে। অব্যবস্থা কমান। আপনার কাজের জায়গা, আপনার ঘর এবং আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রতিটি জিনিস তার জায়গায় থাকা উচিত। যখন আপনার পরিবেশ পরিষ্কার থাকে, তখন আপনার মনও শান্ত অনুভব করে। জরুরি জিনিসই রাখুন। আপনার চারপাশে কেবল সেই জিনিসগুলোই রাখুন যেগুলির আপনার প্রয়োজন বা যা আপনাকে আনন্দ দেয়। অপ্রয়োজনীয় জিনিস শুধু জায়গা দখল করে এবং আপনার মনোযোগ বিক্ষিপ্ত করে। শান্ত এবং আরামদায়ক জায়গা তৈরি করুন। আপনার ঘরে এমন একটি জায়গা তৈরি করুন যেখানে আপনি শান্তি এবং একাগ্রতা অনুভব করতে পারেন। এটি একটি ছোট কোণার জায়গাও হতে পারে যেখানে আপনি পড়তে পারেন, মেডিটেট করতে পারেন বা শুধু আরাম করতে পারেন। এই জায়গাটিকে আরামদায়ক এবং প্রেরণামূলক বানান। প্রাকৃতিক আলো এবং গাছপালা। আপনার কাজের জায়গায় বা থাকার জায়গায় প্রাকৃতিক আলোকে আসতে দিন। কিছু সবুজ গাছপালাও মনকে শান্ত করতে এবং পজিটিভ শক্তি আনতে সাহায্য করে। মাল্টিটাস্কিং এর পরিবর্তে একসময় এক কাজ। আজকাল মাল্টিটাস্কিংকে প্রায় একটি ভালো ক্ষমতা বলে মনে করা হয়, একসাথে অনেক কাজ করা। কিন্তু মাল্টিটাস্কিং আসলে আপনার প্রোডাক্টিভিটি কমায় এবং মনকে ছড়িয়ে দেয়। যখন আপনি একসাথে অনেক কাজ করার চেষ্টা করেন, তখন আপনার মস্তিষ্ক দ্রুত এক কাজ থেকে অন্য কাজে ঝাঁপে পড়ে, যা একাগ্রতা ভেঙে দেয় এবং কাজের গুণমান কমায়। সিঙ্গেল টাস্কিং এর গুরুত্ব। এর পরিবর্তে সিঙ্গেল টাস্কিং এর অভ্যাস করুন। একসময় শুধু এক কাজের ওপর সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করুন। যখন আপনি এক কাজের উপর পুরোপুরি মনোযোগ দেন, তখন আপনি তাকে আরও দ্রুত এবং ভালোভাবে করেন। কাজকে অগ্রাধিকার দিন। আপনার সমস্ত কাজের একটি তালিকা তৈরি করুন এবং সেগুলিকে অগ্রাধিকার দিন। তারপর সবচেয়ে জরুরি কাজ দিয়ে শুরু করুন এবং তা না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজে যাবেন না। মনোযোগ বিক্ষিপ্তকারী জিনিস দূরে রাখুন। যখন আপনি কোনো কাজে মনোযোগ কেন্দ্রীভূত করছেন, তখন আপনার ফোন, ইমেল বা অন্যান্য সমস্ত সম্ভাব্য মনোযোগ বিক্ষিপ্তকারী জিনিস দূরে রাখুন বা বন্ধ করে দিন। টাইম ব্লকিং। আপনার দিনকে বিভিন্ন টাইম ব্লকে ভাগ করুন এবং প্রতিটি ব্লকে শুধু এক নির্ধারিত কাজ করুন। এটি আপনাকে কেন্দ্রীভূত থাকতে সাহায্য করবে। মন বিক্ষিপ্তকারী জিনিস থেকে মুক্তি পাওয়ার একটি প্রক্রিয়া, কিন্তু এটি আপনার মনকে শান্ত, কেন্দ্রীভূত এবং আরও শক্তিশালী করার জন্য অত্যন্ত জরুরি। যখন আপনি এই ডিস্ট্র্যাকশনগুলি সরিয়ে দেন, তখন আপনি আপনার আসল পোটেনশিয়ালকে আনলক করতে পারেন। আপনি আজ আপনার জীবন থেকে কোন সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশনকে সরানোর চেষ্টা করবেন? 9. আত্মকরুণা এবং আত্মস্বীকৃতি। নিজের মনকে নিয়ন্ত্রণ করার যাত্রায় আমরা প্রায়ই নিজেদের সবচেয়ে বড় সমালোচক হয়ে যাই। আমরা পারফেক্ট হওয়ার চেষ্টায় নিজেদের ওপর খুব বেশি চাপ দিই, যা মনকে অশান্ত এবং ক্লান্ত করে তোলে। এখানে আত্মকরুণা বা সেলফ কম্প্যাশন এবং আত্মস্বীকৃতি বা সেলফ অ্যাকসেপ্টেন্স শক্তি কাজে আসে। আসুন বুঝি কিভাবে আপনি আপনার মনের সত্যিকারে বন্ধু হতে পারেন। 1. পূর্ণতার পিছু ছাড়া,
অপূর্ণতাতেই শান্তি। আমরা প্রায়ই ভাবি যে মনকে নিয়ন্ত্রণ করার মানে হলো সবসময় পারফেক্ট হওয়া, কখনো ভুল না করা। কিন্তু এটি একটি ভুল ধারণা। মনকে নিয়ন্ত্রণ করার মানে পারফেক্ট হওয়া নয়, বরং নিজের অপূর্ণতা এবং ভুলগুলিকে স্বীকার করা। ভুল স্বীকার করুন। আপনি মানুষ এবং ভুল করা স্বাভাবিক। যখন আপনি ভুল করেন তখন তা লুকানোর বা নিজেকে দোষারোপ করার পরিবর্তে তা স্বীকার করুন। প্রতিটি ভুল শেখার একটি সুযোগ। অপূর্ণতাকে আলিঙ্গন করুন। কেউ পারফেক্ট নয়। আপনার কমতি বা সেই জিনিসগুলি স্বীকার করুন যেগুলি আপনি পরিবর্তন করতে পারবেন না। যখন আপনি আপনার অপূর্ণতা স্বীকার করেন তখন আপনার মন থেকে খুব বড় বোঝা সরে যায়। এটি আপনাকে অন্যদের সামনেও আরো খাঁটি উপস্থাপন করে। আত্মদয়ালু হন। যেভাবে আপনি আপনার কোনো ভালো বন্ধুকে তার ভুলের জন্য শান্ত এবং দয়ালু শব্দে সান্ত্বনা দেবেন, সেভাবেই নিজের প্রতিও দয়ালু হন। কঠোর আত্মসমালোচনা আপনার মনকে আরো ক্লান্ত করে। 2. আত্মসমালোচনা কমানো। অভ্যন্তরীণ সমালোচককে চুপ করানো। আমাদের সকলের ভেতরে একটি অভ্যন্তরীণ সমালোচক থাকে, এমন একটি আওয়াজ যা ক্রমাগত আমাদের কমতি খুঁজে বেড়ায়, আমাদের নিচু দেখায় এবং বলে যে আমরা যথেষ্ট ভালো নই। এই আওয়াজ আপনার মনে খুব বেশি কোলাহল এবং অশান্তি তৈরি করে। অভ্যন্তরীণ সমালোচককে চিনুন। যখনই আপনার নেতিবাচক বা আত্মনিন্দামূলক বিচার আসে তখন চিনুন যে এটি আপনার অভ্যন্তরীণ সমালোচকের আওয়াজ। এটি আপনার নিজের আওয়াজ নয়, বরং একটি শেখানো প্যাটার্ন। তার আওয়াজকে চ্যালেঞ্জ করুন। যখন আপনার অভ্যন্তরীণ সমালোচক কিছু নেতিবাচক বলে তখন তাকে চ্যালেঞ্জ করুন, এটা কি সত্যি? এর কোনো প্রমাণ আছে? আপনি কি এটাকে অন্য কোনো উপায়ে দেখতে পারেন? উদাহরণ, যদি সমালোচক বলে তুমি সবসময় গন্ডগোল করো, তাহলে নিজেকে বলুন, না, আমি অনেক কিছু সঠিক করেছি এবং আমি শিখছি। তাকে পরিবর্তন করার জন্য অভ্যাস করুন। আপনার অভ্যন্তরীণ সমালোচকের আওয়াজকে ধীরে ধীরে ইতিবাচক আত্মসমালোচনা বা সেলফ টক দিয়ে পরিবর্তন করুন। নিজের সাথে সেভাবেই কথা বলুন যেভাবে আপনি এমন কোনো ব্যক্তির সাথে কথা বলবেন যাকে আপনি ভালোবাসেন এবং তার সম্মান করেন। 3. ক্ষমা করা। অতীতের বোঝা থেকে মুক্তি। মনের ওপর নিয়ন্ত্রণ পেতে আমাদের অতীতকে ছাড়তে শিখতে হবে। অন্যদের ক্ষমা না করা বা নিজেকে ক্ষমা না করা, এই দুটোই আমাদের মনে একটি ভারী বোঝা হয়ে যায় যা আমাদের ক্রমাগত অশান্ত করে। অন্যদের ক্ষমা করা। যখন কেউ আপনাকে আঘাত করে তখন রাগ এবং প্রতিশোধে মনে ঘর করে। অন্যদের ক্ষমা করার মানে এই নয় যে আপনি তাদের ব্যবহারকে সঠিক বলছেন, বরং এর মানে হলো আপনি নিজেকে সেই নেতিবাচক ভাবনার বন্ধন থেকে মুক্ত করছেন। ক্ষমা করা আপনার মনকে শান্তি দেয়। নিজেকে ক্ষমা করা। আমরা সবাই ভুল করি। যদি আপনি আপনার অতীতের ভুলের জন্য নিজেকে ক্ষমা না করেন তাহলে আপনার মন ক্রমাগত অপরাধবোধ এবং অনুশোচনায় ডুবে থাকবে। আপনার ভুল থেকে শিখুন, সেগুলিকে স্বীকার করুন এবং তারপর নিজেকে ক্ষমা করে দিন। এটি আপনার মনকে অতীতের বোঝা থেকে মুক্ত করে এবং আপনাকে এগিয়ে যাওয়ার অনুমতি দেয়। ক্ষমা করার অভ্যাস। ক্ষমা করা একবারের ঘটনা নয়, বরং একটি প্রক্রিয়া। এতে সময় লাগতে পারে। প্রতিবার যখন অতীতের কোনো নেতিবাচক বা ভুল মনে আসে তখন ইচ্ছাকৃতভাবে ক্ষমা করার চেষ্টা করুন। আত্মকরুণা এবং আত্মস্বীকৃতি আপনাকে একটা শক্তিশালী মানসিক ভিত্তি দেয় যেখানে আপনার মন শান্ত এবং সুরক্ষিত অনুভব করতে পারে। যখন আপনি নিজের প্রতি দয়ালু হন এবং নিজের অপূর্ণতা স্বীকার করেন তখন আপনি আপনার মনের সত্যিকারের বন্ধু হয়ে ওঠেন, আর এটাই আপনার মনকে নিয়ন্ত্রণ করার আসল চাবিকাঠি। আপনি আজ নিজের প্রতি আরও দয়ালু হওয়ার জন্য কি ছোট পদক্ষেপ নিতে চান? 10. চেতন এবং অবচেতন মনের শক্তি। নিজের মনকে নিয়ন্ত্রণ করার যাত্রায় শুধু বিচার এবং আবেগ বোঝা যথেষ্ট নয়, আমাদের মনের গভীর স্তরে যেতে হবে। বিশেষ করে চেতন এবং অবচেতন মনের শক্তিকে বুঝতে হবে। আমাদের অবচেতন মন আমাদের বেশিরভাগ আচরণ, অভ্যাস এবং বিশ্বাস নিয়ন্ত্রণ করে। আসুন বুঝি আপনি এই শক্তিশালী অংশকে কিভাবে প্রোগ্রাম করতে পারেন। চেতন এবং অবচেতন মনের পরিচয়। চেতন মন বা কনশাস মাইন্ড, এটি আপনার মনের সেই অংশ যার সম্পর্কে আপনার সচেতনতা আছে। এটি যুক্তি, বিশ্লেষণ, সিদ্ধান্ত নেওয়া এবং বর্তমান মুহূর্তে ভাবার জন্য দায়ী। যখন আপনি কোনো কিছু ইচ্ছাকৃতভাবে করেন, যেমন গণিতের সমস্যা সমাধান বা মুদিখানার লিস্ট তৈরি করা, তখন আপনি আপনার চেতন মন ব্যবহার করছেন। এর ক্ষমতা সীমিত। অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড, এটি আপনার মনের বিশাল অংশ যেখানে আপনার সমস্ত অভ্যাস, বিশ্বাস, স্মৃতি এবং স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া জমা থাকে। এটি আপনার হৃদস্পন্দন,
শ্বাস নেওয়া এবং হজমের মতো জিনিসগুলিও নিয়ন্ত্রণ করে। এটি আপনার চেতন মনের দেওয়া নির্দেশগুলিকে কোনো যুক্তি ছাড়াই স্বীকার করে। এটি আপনার জীবনের 90%-এরও বেশি অংশ নিয়ন্ত্রণ করে, যার মধ্যে আপনার আবেগ এবং ব্যবহারও অন্তর্ভুক্ত। অবচেতন মন একটি শক্তিশালী কম্পিউটারের মতো, যা আপনার চেতন মনের থেকে পাওয়া ইনপুটের ভিত্তিতে কাজ করে। যদি আপনি এটিকে সঠিক ইনপুট দেন, তাহলে এটি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। অবচেতন মনকে প্রোগ্রাম করা আপনার অভ্যন্তরীণ শক্তি। আপনার অবচেতন মন নতুন বিচার গ্রহণ করার জন্য সবচেয়ে বেশি ওপেন থাকে যখন আপনি আরামের অবস্থায় থাকেন, যেমন সকালে ওঠার সঙ্গে সঙ্গে বা রাতে ঘুমানোর আগে। এটিকে পজিটিভলি প্রোগ্রাম করার কিছু উপায় দেখা হলো। পুনরাবৃত্তি বা রিপিটেশন। আপনার অবচেতন মন পুনরাবৃত্তির মাধ্যমে শেখে। কোনো বিচার বা বিশ্বাসকে বারবার পুনরাবৃত্তি করলে তা অবচেতন মনে গভীর হয়ে যায় এবং একটি নতুন প্রোগ্রাম হয়ে যায়। উদাহরণ, যদি আপনি নিজেকে আরও আত্মবিশ্বাসী বানাতে চান, তাহলে প্রতিদিন আমি আত্মবিশ্বাসে পরিপূর্ণ বা আমি প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারি এই রকম বাক্য পুনরাবৃত্তি করুন। আবেগ এবং বিশ্বাসের সাথে শুধু পুনরাবৃত্তি যথেষ্ট নয়। যখন আপনি পুনরাবৃত্তি করেন, তখন সেই বিচারগুলিকে অনুভব করুন এবং তাদের উপর বিশ্বাস করুন। আবেগ অবচেতন মনে দ্রুত পৌঁছায়। সঙ্গীত বা শান্ত পরিবেশ। কিছু মানুষ ধ্যান সঙ্গীত বা শান্ত পরিবেশে পুনরাবৃত্তির অভ্যাস করতে পছন্দ করেন, কারণ এটি মনকে আরাম দিতে এবং অবচেতন মনে পৌঁছাতে সাহায্য করে। নিশ্চিতকরণ বা অ্যাফার্মেশনস। ইতিবাচক শব্দের শক্তি। নিশ্চিতকরণ বা অ্যাফার্মেশনস হল ইতিবাচক বাক্য যা আপনি বারবার পুনরাবৃত্তি করেন, যাতে আপনার অবচেতন মনে ইতিবাচক বিশ্বাস স্থাপন করতে পারেন। এগুলি আপনার মনের প্রোগ্রামিং পরিবর্তন করার একটি ডাইরেক্ট উপায়। কিভাবে কার্যকর নিশ্চিতকরণ তৈরি করবেন? ইতিবাচক এবং বর্তমানকালে। নিশ্চিতকরণ সবসময় ইতিবাচক হওয়া উচিত এবং বর্তমানকালে হওয়া উচিত, যেন তা এখনই ঘটছে। ভুল। আমি আর চিন্তিত থাকব না। সঠিক। আমি প্রতিটি পরিস্থিতিতে শান্ত এবং কেন্দ্রীভূত থাকি। ব্যক্তিগত আমি ব্যবহার করুন। বাস্তবসম্মত এবং নির্দিষ্ট এমন কিছু যা আপনার মনে হয় আপনি পেতে পারেন। আবেগের সঙ্গে জুড়ুন। নিশ্চিতকরণ পুনরাবৃত্তি করার সময় সেই আবেগটি অনুভব করুন যা আপনি তখন পাবেন যখন তা সত্যি হয়ে যাবে। কখন এবং কিভাবে অভ্যাস করবেন? সকালে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে, যখন আপনার মন বেশি গ্রহণশীল থাকে। এগুলিকে জোরে বলুন বা লিখুন। এগুলিকে অনুভব করুন এবং তাদের ওপর বিশ্বাস করুন। ভিজুয়ালাইজেশন। আপনার স্বপ্নকে দেখা। ভিজুয়ালাইজেশনের অর্থ হল আপনার লক্ষ্য এবং সাফল্যকে আপনার মনের চোখে স্পষ্টভাবে দেখা এবং অনুভব করা। এটি আপনার অবচেতন মনকে প্রশিক্ষণ দেয় যাতে সে সেই লক্ষ্যগুলিকে বাস্তবে পরিণত করার জন্য কাজ করে। কেন কাজ করে? আপনার অবচেতন মন বাস্তব অভিজ্ঞতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। যখন আপনি কোনো কিছুর কল্পনা করেন, তখন এটি তাকে একটি বাস্তব অভিজ্ঞতা হিসেবে ধরে নেয়, যা তাকে সেই লক্ষ্যের দিকে কাজ করতে শুরু করে দেয়। কিভাবে অভ্যাস করবেন? শান্ত জায়গা খুঁজুন। একটি শান্ত জায়গায় আরামে বসুন বা শুয়ে পড়ুন। চোখ বন্ধ করুন এবং গভীর শ্বাস নিন। স্পষ্টভাবে কল্পনা করুন। আপনার লক্ষ্য বা স্বপ্নের কল্পনা করুন যেন তা আগেই সত্যি হয়ে গেছে। আপনি কোথায় আছেন? আপনি কি দেখছেন? আপনি কি শুনছেন? আপনি কি অনুভব করছেন? স্পর্শ, গন্ধ, স্বাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কেমন অনুভব করছেন যখন আপনি এটি অর্জন করেছেন? সেই আনন্দ, গর্ব বা শান্তি অনুভব করুন। নিয়মিত অভ্যাস। প্রতিদিন 5 থেকে 10 মিনিটের জন্য এর অভ্যাস করুন। যতই স্পষ্টতা এবং আবেগের সঙ্গে আপনি কল্পনা করবেন, ততই বেশি শক্তি এটি আপনার অবচেতন মনকে দেবে। চেতন এবং অবচেতন মনের শক্তিকে বোঝা এবং তাকে সঠিকভাবে প্রোগ্রাম করা আপনার জীবনকে বদলে দিতে পারে। এটি আপনাকে কেবল প্রতিক্রিয়াশীল নয়, বরং আপনার জীবনের সক্রিয় নির্মাতা করে তোলে। 11 কৃতজ্ঞতা এবং ইতিবাচকতার অভ্যাস। নিজের মনকে নিয়ন্ত্রণ করার যাত্রায় শুধু নেতিবাচকতা দূর করাই যথেষ্ট নয়। আমাদের সক্রিয়ভাবে কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড এবং ইতিবাচকতা, পজিটিভিটির অভ্যাস করা উচিত। এগুলি সেই শক্তিশালী সরঞ্জাম যা আপনার মনকে আনন্দ এবং প্রাচুর্যের দিকে ফেরায়, যা আপনার অভ্যন্তরীণ দৃশ্যপট বদলে দেয়। আসুন বুঝি আপনি আপনার মনকে আনন্দে কিভাবে ভরে তুলতে পারেন।
এক, কৃতজ্ঞতা জার্নালিং, কৃতজ্ঞ হওয়ার শক্তি। কৃতজ্ঞতা জার্নালিং এর মানে হলো প্রতিদিন সেই জিনিসগুলি লেখা যেগুলির জন্য আপনি কৃতজ্ঞ। এটি একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী অভ্যাস যা আপনার মনের অবস্থাকে বদলে দিতে পারে। কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে সমস্যা এবং কমতির ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে। এটি অস্তিত্বের জন্য জরুরি ছিল। কৃতজ্ঞতা জার্নালিং আপনার মস্তিষ্ককে ইচ্ছাকৃতভাবে ভালো জিনিসগুলির ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য প্রশিক্ষণ দেয়। কিভাবে অভ্যাস করবেন? প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে 5 থেকে 10 মিনিটের সময় বের করুন। একটি নোটবুক বা ডায়েরি নিন যাকে আপনি আপনার কৃতজ্ঞতা জার্নাল বলতে পারেন। কমপক্ষে 3টি জিনিস লিখুন যেগুলির জন্য আপনি কৃতজ্ঞ। এগুলি বড় জিনিস হতে পারে, যেমন আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, বা ছোট ছোট জিনিস যেমন 1 কাপ ভালো কফি, সূর্যের আলো, কোনো বন্ধুর ফোন। যা আপনি লিখছেন তা অনুভব করুন। শুধু লেখা নয়, বরং সেই অনুভূতিকে আপনার ভিতরে অনুভব করা আরও গুরুত্বপূর্ণ। লাভ: নিয়মিত কৃতজ্ঞতা জার্নালিং মানসিক স্ট্রেস কমায়, ঘুম উন্নত করে, আনন্দ বাড়ায় এবং আপনাকে জীবনের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয়। এটি আপনাকে শেখায় যে আপনার কাছে ইতিমধ্যেই অনেক কিছু আছে। 2. ইতিবাচক দৃষ্টিভঙ্গি, চ্যালেঞ্জেও সুযোগ দেখা। জীবন সবসময় সহজ হয় না, চ্যালেঞ্জ এবং কঠিন পরিস্থিতি আসেই, কিন্তু একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে এই চ্যালেঞ্জগুলিকে সুযোগে পরিণত করতে সাহায্য করে, বরং সেগুলি আপনাকে ভেঙে দেওয়ার প্রাক্তেই। সমস্যা রিফ্রেম করুন। যখন কোনো চ্যালেঞ্জ আসে তখন তাকে কেবল একটি সমস্যা হিসেবে দেখবেন না। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এই পরিস্থিতি থেকে কি শিখতে পারি? এতে কি সুযোগ লুকিয়ে আছে? এটি আমাকে কিভাবে শক্তিশালী করতে পারে? উদাহরণ: যদি আপনার চাকরিতে সমস্যা হয়, তাহলে হতাশ হবার বদলে ভাবুন, এটি আমাকে নতুন দক্ষতা শেখার বা একটি উন্নত সুযোগ খোঁজার সুযোগ দিচ্ছে। ইতিবাচক আত্মলোচনা: আপনার মনে চলা কথোপকথনে মনোযোগ দিন। নতিবাচক আত্মলোচনা, যেমন আমি এটা করতে পারবো না, ইতিবাচক এবং প্রেরণাদায়ক শব্দ দিয়ে পরিবর্তন করুন। আমি চেষ্টা করব এবং শিখব, আমার মধ্যে ক্ষমতা আছে। ছোট ইতিবাচক মুহূর্তে মনোযোগ দিন। দিনভর হওয়া ছোট ছোট ইতিবাচক মুহূর্তগুলিকে চিনুন এবং সেগুলির ওপর মনোযোগ দিন, যেমন কোনো অপরিচিতর হাসি, একটি ভালো গান বা একটি খাবার। এগুলি আপনার মনকে আনন্দের ছোট দেওয়াল দেয়। আশাবাদী হন, ভবিষ্যতের প্রতি আশাবাদী হন। বিশ্বাস রাখুন যে জিনিসগুলি উন্নত হবে এবং আপনি চ্যালেঞ্জ থেকে পার পেতে পারেন। 3. ইতিবাচক মানুষের সাথে সময় কাটানো। আপনার আশেপাশের মানুষ আপনার মনের অবস্থার ওপর খুব গভীর প্রভাব ফেলে। যেমন আপনি খাবার থেকে পুষ্টি পান, সেইভাবেই আপনি আপনার সম্পর্ক থেকেও পুষ্টি বা বিষক্রিয়া পেতে পারেন। চিনুন সেই সব মানুষগুলিকে যারা আপনাকে অনুপ্রাণিত করে, আপনাকে খুশি করে এবং আপনার শক্তি বাড়ায়। এগুলি সেই মানুষ যারা ইতিবাচকভাবে ভাবে, আপনাকে সমর্থন দেয় এবং আপনাকে উন্নত অনুভব করায়। সক্রিয়ভাবে সময় কাটান। আপনার বেশি সময় এমন ইতিবাচক মানুষের সাথে কাটান। তাদের থেকে শিখুন, তাদের শক্তি অনুভব করুন এবং তাদের সাথে আপনার আনন্দ ভাগ করুন। নতিবাচকতা থেকে দূরত্ব তৈরি করুন। যেমন আমরা আগেও কথা বলেছি, সেই সব মানুষ থেকে দূরত্ব তৈরি করুন বা তাদের সাথে যোগাযোগ কম করুন যারা ক্রমাগত অভিযোগ করে, অন্যদের সমালোচনা করে বা আপনাকে নিচে নামায়। তাদের নতিবাচকতা আপনার শক্তি শেষ করে দিতে পারে এবং আপনার মনকে দূষিত করতে পারে। আপনার শক্তি বাঁচান। বুঝুন যে কিছু সম্পর্ক আপনার জন্য শক্তি নিঃসারণ বা এনার্জি ড্রেন হয়। আপনার শক্তি বাঁচানো এবং তাকে সেই সম্পর্কে লাগানো আরও জরুরি যা আপনাকে উপরে তোলে। কৃতজ্ঞতা এবং ইতিবাচকতার অভ্যাস কেবল ভালো অনুভব করার জন্য নয়, বরং এটি আপনার মনকে একটি শক্তিশালী এবং নমনীয় অবস্থায় আনার জন্য একটি শক্তিশালী কৌশল। যখন আপনি সক্রিয়ভাবে কৃতজ্ঞ এবং ইতিবাচক থাকেন, তখন আপনি আপনার জীবনের লাগাম নিজের হাতে নিয়ে নেন এবং আপনার মনকে আনন্দে ভরে তোলেন। মানসিক ক্লান্তি এবং বার্নআউট থেকে বাঁচা। আজকের দ্রুতগতির দুনিয়ায়, যেখানে প্রত্যেকেই আরো বেশি কিছু অর্জন করার দৌড়ে রয়েছে, মানসিক ক্লান্তি এবং বার্নআউট একটি সামান্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিজের মনকে নিয়ন্ত্রিত রাখতে এটা বোঝা জরুরি যে তারও আরাম এবং যত্নের প্রয়োজন আছে। আসুন বুঝি আপনি আপনার মনের শক্তি কিভাবে বাঁচাতে পারেন এবং তাকে ক্লান্তি থেকে কিভাবে দূরে রাখতে পারেন।
এক, নিয়মিত বিরতি মনের দক্ষতার রহস্য। আমরা অনেক সময় ভাবি যে বিরতিহীন কাজ করলে আমরা বেশি কিছু অর্জন করব, কিন্তু সত্যিটা হলো আমাদের মস্তিষ্ক ক্রমাগত কাজ করার জন্য তৈরি নয়, তার আরামের প্রয়োজন। ছোট এবং নিয়মিত বিরতি মনকে আরাম দিতে এবং তার দক্ষতা বজায় রাখতে অত্যন্ত জরুরি। কেন জরুরি? যখন আপনি ক্রমাগত একটি কাজে মনোযোগ দেন, তখন আপনার মস্তিষ্কের কিছু অংশ ক্লান্ত হয়ে পড়ে। বিরতি নিলে সেগুলিকে রিসেট এবং রিচার্জ হওয়ার সুযোগ মেলে। এটি আপনার একাগ্রতা বাড়ায়, সৃজনশীলতাকে উৎসাহিত করে এবং ভুল করার সম্ভাবনা কমায়। কিভাবে বিরতি নেবেন? পোমোডোরো টেকনিক। 25 মিনিট কাজ করুন, তারপর 5 মিনিটের ছোট বিরতি নিন। প্রতি 4টি পোমোডোরোর পর 15 থেকে 30 মিনিটের দীর্ঘ বিরতি নিন। চোখকে আরাম দিন। প্রতি 20 মিনিটে আপনার স্ক্রিন থেকে দূরে তাকান এবং 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরের কোনো জিনিসে মনোযোগ দিন। শরীরকে নাড়াচাড়া করুন, উঠুন, স্ট্রেচ করুন বা কিছুক্ষণ হাঁটুন। শারীরিক কার্যকলাপ মানসিক ক্লান্তি কমাতে সাহায্য করে। মস্তিষ্ককে আরাম দিন। বিরতির সময় কাজের কথা ভাববেন না, কিছু হালকা করুন, যেমন গান শোনা, জানালা দিয়ে বাইরে তাকানো বা জল পান করা। 2, গুণমাত্রার মানে আরাম শুধু ঘুম নয়। 3, সীমানা নির্ধারণ করা, মনকে বোঝা থেকে বাঁচানো। আজকের দুনিয়ায় কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সীমানা ঝাপসা হয়ে গেছে। আমরা অনেক সময় অফিসের সময়ের পরেও কাজ করতে থাকি বা আমাদের ব্যক্তিগত সময়েও কাজের কথা ভাবতে থাকি। স্বাস্থ্যকর সীমানা নির্ধারণ করা আপনার মনকে অতিরিক্ত বোঝা থেকে বাঁচায় এবং তাকে শান্তি দেয়। কাজ এবং ব্যক্তিগত জীবনের সীমানা। কাজের সময় ঠিক করুন। আপনার কাজের জন্য স্পষ্ট ঘন্টা ঠিক করুন এবং সেই ঘন্টার বাইরে কাজ সম্পর্কিত ইমেল বা কলের উত্তর দেবেন না। অফ হবার অভ্যাস করুন। যখন আপনার কাজের দিন শেষ হয়ে যায়, তখন ইচ্ছাকৃতভাবে কাজ থেকে অফ হয়ে যান। আপনার মস্তিষ্ককে বলুন যে এখন আরামের সময়। বলতে শিখুন। যখন আপনার উপর খুব বেশি কাজের বোঝা থাকে, তখন অতিরিক্ত দায়িত্বের জন্য না বলতে শিখুন। আপনার সীমানা জানুন এবং তার সম্মান করুন। ডিজিটাল সীমানা। কাজের ইমেল বন্ধ করুন। কাজের ঘন্টার পর আপনার কাজের ইমেল এবং মেসেজ নোটিফিকেশন বন্ধ করে দিন। ফোন মুক্ত সময়। রাতে খাওয়ার সময়, পরিবারের সাথে সময় কাটানোর সময় বা ঘুমানোর আগে আপনার ফোনটি দূরে রাখুন। ব্যক্তিগত সীমানা। সেই সব মানুষের সাথেও সীমানা নির্ধারণ করুন যারা আপনার শক্তি কেড়ে নেয় বা আপনার ব্যক্তিগত জায়গার সম্মান করে না। আপনার মনকে মানসিক ক্লান্তি এবং বার্ন আউট থেকে বাঁচানো শুধু আপনার স্বাস্থ্যের জন্যই নয়, বরং আপনার মনকে নিয়ন্ত্রিত রাখার জন্য অত্যন্ত জরুরি। যখন আপনি পর্যাপ্ত আরাম নেন, গুণগত মানের আরাম করেন এবং স্বাস্থ্যকর সীমানা নির্ধারণ করেন, তখন আপনি আপনার মনকে উদ্যমী, কেন্দ্রীভূত এবং শান্তিপূর্ণ রাখতে পারেন। গল্প বলার প্রভাব। আমাদের মন কেবল বিচার এবং আবেগের একটি সংগ্রহ নয়, বরং এটি ক্রমাগত গল্প তৈরি করে। এই গল্পগুলি আমরা নিজেদের, অন্যদের এবং বিশ্বকে নিয়ে বলি। এগুলি এত শক্তিশালী যেগুলি আমাদের বিশ্বাস, আমাদের আচরণ এবং আমাদের পুরো জীবনকে আকার দেয়। মনকে নিয়ন্ত্রণ করতে আমাদের এই অভ্যন্তরীণ আখ্যান বুঝতে হবে এবং সেগুলিকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে শিখতে হবে। অভ্যন্তরীণ আখ্যান কি? অভ্যন্তরীণ আখ্যান হলো সেই গল্প যা আপনি আপনার মনে ক্রমাগত নিজেকে শোনাতে থাকেন। এগুলি প্রায়ই অবচেতন স্তরে চলে, এতটাই স্বাভাবিক যে আমরা সেগুলিকে চিনতেও পারি না। এই গল্পগুলি আপনার অভিজ্ঞতা, প্রতিপালন, সফলতা, ব্যর্থতা এবং অন্যদের মন্তব্য থেকে তৈরি হয়। উদাহরণস্বরূপ, আমি যথেষ্ট ভালো নই, আমি সবসময় ভুল করি, আমি কখনো সফল হতে পারবো না, লোকেরা আমাকে পছন্দ করে না, পৃথিবী একটি বিপজ্জনক জায়গা। এই আখ্যানগুলি আপনার বাস্তবকে সংজ্ঞায়িত করে। যদি আপনি নিজেকে এই গল্প শোনান যে আপনি যথেষ্ট ভালো নন, তাহলে আপনার মন এবং আচরণ সেই অনুযায়ী কাজ করবে, আপনার মধ্যে যতই ক্ষমতা থাকুক না কেন। এই আখ্যানগুলি একটি লেন্সের মতো কাজ করে যা দিয়ে আপনি বিশ্বকে দেখেন। নেতিবাচক অভ্যন্তরীণ আখ্যান কিভাবে তৈরি হয়? এই আখ্যানগুলি প্রায়ই শৈশবের অভিজ্ঞতা, কোনো খারাপ ঘটনা বা বারবার পাওয়া সমালোচনা থেকে তৈরি হয়। যখন কোনো বিচার বারবার পুনরাবৃত্তি করা হয় এবং তার সাথে আবেগযুক্ত হয়ে যায়, তখন তা একটি শক্তিশালী বিশ্বাস হয়ে ওঠে এবং আপনার অবচেতন মনে একটি আখ্যান হিসেবে গেঁথে যায়। একবার তৈরি হয়ে গেলে মন সেই আখ্যানকে প্রমাণ করার জন্য ক্রমাগত প্রমাণ খুঁজতে থাকে। আপনার অভ্যন্তরীণ আখ্যান কিভাবে চিনবেন? আপনার আবেগের উপর মনোযোগ দিন। যখন আপনি ক্রমাগত নেতিবাচক আবেগ যেমন নিরাপত্তাহীনতা, উদ্বেগ, রাগ অনুভব করেন, তখন থামুন এবং জিজ্ঞাসা করুন, আমার মনে এখন কি চলছে? আমি নিজেকে বা এই পরিস্থিতি সম্পর্কে কি গল্প শোনাচ্ছি? আপনার স্বয়ংক্রিয় বিচার ধরুন। যখন আপনি কোনো কাজ করতে দ্বিধা করেন বা কোনো চ্যালেঞ্জ থেকে ভয় পান, তখন সেই প্রথম বিচারগুলি ধরুন যা আপনার মনে আসে। সেগুলি কি আপনাকে নিচু দেখাচ্ছে? নিয়মিত জার্নালিং। আপনার বিচার এবং আবেগ লেখার অভ্যেস করুন। যখন আপনি সেগুলি লেখেন, তখন আপনি আপনার অভ্যন্তরীণ আখ্যানগুলিকে আরও স্পষ্টভাবে দেখতে পান। অভ্যন্তরীণ আখ্যান কিভাবে পরিবর্তন করবেন? আপনার অভ্যন্তরীণ আখ্যান পরিবর্তন করা কোনো জাদু নয়, বরং এটি একটি সচেতন এবং ক্রমাগত অভ্যেস।
পুরনো আখ্যানকে চিনুন এবং চ্যালেঞ্জ করুন। যখন আপনি আপনার কোনো নেতিবাচক অভ্যন্তরীণ আখ্যান ধরে ফেলেন, যেমন আমি যথেষ্ট ভালো নই, তখন তাকে স্বীকার করুন যে এটি একটি গল্প, বাস্তবতা নয়। তারপর তাকে চ্যালেঞ্জ করুন, এই গল্পটি কি সত্যি? আমার জীবনে কি এমন কোনো প্রমাণ আছে যা এই গল্পের বিপরীত? আমি কি সবসময় এমনই ছিলাম? অন্য লোকেরা কি আমাকে এমন মনে করে না? প্রায়ই আপনি এমন প্রমাণ পাবেন যা আপনার গল্পের বিপরীত হবে। একটি নতুন শক্তিশালী আখ্যান তৈরি করুন। এখন আপনার পুরনো আখ্যানের বিপরীতে একটি নতুন ইতিবাচক এবং শক্তিশালী আখ্যান তৈরি করুন। উদাহরণ, আমি যথেষ্ট ভালো নই এর পরিবর্তে আমি প্রতিদিন শিখছি এবং বিকশিত হচ্ছি। বা আমি সক্ষম এবং আমার ভুল থেকে শিখি। আমি সবসময় ভুল করি এর পরিবর্তে আমি ভুল করি এবং সেগুলি থেকে শিক্ষা নিই এবং আমি আরও ভালো হচ্ছি। এই নতুন আখ্যানটি পজিটিভ, বর্তমানকালে এবং এমন হওয়া উচিত যার উপর আপনি বিশ্বাস করতে পারেন, যদিও এখনই পুরোপুরি না হয়। নতুন আখ্যানকে পুনরাবৃত্তি করুন এবং বিশ্বাস করুন। আপনার নতুন আখ্যানকে বারবার পুনরাবৃত্তি করুন, ঠিক যেমন আপনি সম্মিতিকরণ বা অ্যাফার্মেশনস অভ্যেস করেন। এটিকে সকালে উঠেই, রাতে ঘুমানোর আগে বা যখনই আপনার পুরনো আখ্যান মনে হয় তখন পুনরাবৃত্তি করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই নতুন আখ্যানে বিশ্বাস করুন, তাকে অনুভব করুন। এটিকে শুধু শব্দে নয়, বরং আপনার আবেগেও নিয়ে আসুন। আপনি এই নতুন আখ্যানের সাথে যুক্ত অভিজ্ঞতাও খুঁজে বের করতে বা তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনার নতুন আখ্যান হলো আমি সক্ষম, তাহলে সেই ছোট ছোট কাজগুলি করুন যা আপনাকে সক্ষম অনুভব করায়। ক্রমাগত অভ্যেস, এটি একটি অভ্যেস। আপনার মন পুরনো আখ্যানে যাওয়ার চেষ্টা করবে। ধৈর্য ধরুন এবং প্রতিবার যখন এমন হয় তখন ধীরে ধীরে আপনার মনকে নতুন আখ্যানের দিকে ফিরিয়ে আনুন। আপনার অভ্যন্তরীণ আখ্যান বোঝা এবং সেগুলিকে ইতিবাচকভাবে পরিবর্তন করা আপনার মনকে নিয়ন্ত্রণ করার একটি শক্তিশালী উপায়। যখন আপনি আপনার গল্পের লেখক হন, তখন আপনি আপনার জীবনের দিশাও পরিবর্তন করতে পারেন। এটি আপনাকে আপনার সত্যিকারের সম্ভাবনাকে চিনতে এবং একটি আরও ইতিবাচক এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করবে। তো দেখলেন কিভাবে আপনার মুডকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এই যাত্রা আপনাকে আপনার ভেতরের সবচেয়ে বড় শক্তির সাথে পরিচয় করায়। আমরা বুঝলাম যে কিভাবে মন শুধু মস্তিষ্ক নয়, বরং আপনার বিচার, আবেগ এবং অভ্যাসের একটি শক্তিশালী সংমিশ্রণ। আমরা এটাও জানলাম যে একে নিয়ন্ত্রণ করা কেন জরুরি, যাতে আপনি উদ্বেগ, ক্রোধ এবং অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে শান্তি, স্পষ্টতা এবং অন্তর্নিহিত আনন্দ পেতে পারেন। এই সিরিজে আপনি শিখেছেন কিভাবে আপনার বিচারের কোলাহল শান্ত করতে হয়, আপনার আবেগ বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে হয়, ভালো অভ্যাস তৈরি করতে এবং ভালো অভ্যাস ভাঙতে হয়। আপনি ধ্যান এবং মাইন্ডফুলনেস দিয়ে আপনার মনকে প্রশিক্ষণ দিতে শিখেছেন এবং এটাও জেনেছেন যে বাহ্যিক প্রভাব এবং মানসিক ক্লান্তি থেকে নিজেকে কিভাবে বাঁচাতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি আপনার অবচেতন মনের অসীম শক্তিকে প্রোগ্রাম করতে শিখেছেন। মনে রাখবেন, নিজের মনকে নিয়ন্ত্রণ করা একটি আজীবনের প্রক্রিয়া, কোনো গন্তব্য নয়। এতে ধৈর্য লাগে, অভ্যেস লাগে এবং নিজের প্রতি দয়ালুতাও লাগে। কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে আপনার জীবনের আরও নিয়ন্ত্রণ দেয়। আপনি এখন আপনার মনের দাস নন, বরং তার মালিক। যদি এই সিরিজটা আপনার জীবনে কোনো পরিবর্তন এনে থাকে বা আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করতে এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও গভীর এবং প্রেরণাদায়ক বিষয়ে কথা বলার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। এখন যখন আপনি আপনার মনের শক্তি বোঝেন, তখন আপনি এই নতুন ক্ষমতা ব্যবহার করে আপনার জীবনকে উন্নত করতে কিভাবে ব্যবহার করবেন আমাদের কমেন্টসে অবশ্যই জানান।